প্রতিটা মানুষের জীবনের প্রয়োজনীয়তা আলাদা আলাদা। কোন মানুষ কি প্রয়োজনে কার কাছে থাকে, কি প্রয়োজন আশা করে, তা বোধহয় সবসময় মানুষ ঠিক বুঝে উঠতে পারে না। মানুষ জানতেই পারে না আমার প্রয়োজনটা অপর পক্ষ বুঝলো কিনা, হয়তোবা বুঝতেও পারে না, তবুও আশা রাখে। আর এই ভুল আশার দরুন জীবনে অনেক বিচ্ছেদ, অনেক অশান্তি, অনেক বেদনা, অনেক যন্ত্রণা কাটাতে হয়। যেমনভাবে সতী এবং সনাতন বাবুর জীবন। সনাতন বাবু আজও বুঝে উঠতে পারলেন না সতী আসলে কি চায়। সতীও বুঝে উঠতে পারল না সনাতন বাবু কি চায়। আর এই হচ্ছে মানুষের জীবন। এইভাবেই জীবন বয়ে যায় নিজের ছন্দে, নিজের গতিতে। নমস্কার, আমরা শুনছি কড়ি দিয়ে কিনলাম দ্বিতীয় খণ্ড। কেমন আছেন সবাই? দুর্গাপুজো পেরিয়ে দীপাবলির পথে আমরা এগিয়ে চলেছি। আর এইভাবেই জীবনও তার নিজের ছন্দে, নিজের গতিতে এগিয়ে চলে। হ্যাঁ, কখনো তা আমাদের পছন্দের, কখনো বা তা অপছন্দের, কিন্তু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। না হলে এই এত বড় জীবনটা মূল্যহীন, মূল্যবোধ হয়ে যায়। আর এটাই তো মানুষের শক্তি। তুমি মানব জন্ম গ্রহণ করে সবকিছু মানিয়ে নেওয়ার ক্ষমতাই যদি না রাখো, টিকবে কি করে এই দুনিয়াতে? তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। হ্যাঁ, সেই দিন সতী সনাতনবাবুকে প্রশ্ন করেছিল, তোমার যা দরকার ছিল তা তো তুমি পেয়ে গেছো। সনাতনবাবু বলেছিলেন, মার দরকার অবশ্যই মিটেছে, কিন্তু আমার? তোমার দরকার আর তোমার মায়ের দরকার কি আলাদা? প্রশ্ন ছিল সতীর। সনাতনবাবু বলেছিলেন, না। তাহলে? সনাতনবাবু বললেন, তুমি সেই একই প্রসঙ্গ তুলছো সতী। আমার মা তো তোমারও মা। তুমি আমি কি আলাদা? তুমি, আমি, আমার মা, সবাইকে জড়িয়েই তো সংসার। তোমাকেও যেমন আমি ছাড়তে পারি না, আমার মাকেও আমি তেমনি ছাড়তে পারি না। মাকে ছাড়লে তোমাকেও তো ছাড়তে হয়, আর তোমাকে ছাড়লে আমার নিজেরই তো কোনো অস্তিত্ব থাকে না। এতখানি কথা সনাতনবাবুর মুখ থেকে সতী আগে কখনো শোনেনি। সনাতনবাবুর মুখের দিকে সতী কিছুক্ষণ ধরে চেয়ে রইল। সত্যি বলছো? সত্যি বলছো তুমি এমন করে আমাকে চাও? সনাতনবাবু বললেন, এখানে তুমি এমনি করে পড়ে থাকো এটা কে চায়? তুমি আমাদের বাড়ি গেলে বুঝতে পারবে, সেখানে সমস্ত বাড়িটা খাঁ খাঁ করছে তোমার অভাবে। এত টাকা পেয়েও খাঁ খাঁ করছে? এত টাকা পেয়েও সমস্যা মেটেনি? টাকায় কি সব সমস্যা মেটে? সত্যির যেন তখনও বিশ্বাস হচ্ছে না। বললে, ওগো, তুমি সত্যি বলছো? সত্যি আর দাঁড়াতে পারলে না, সনাতনবাবুর পাশের চেয়ারটাতে বসে পড়ল। বললে, কোর্টে তো টাকা জমা দেয়া হয়ে গেছে তোমাদের। সনাতনবাবু বললেন, শুনেছি হয়েছে। শুনলাম চাকর বাকরদের মাইনেও নাকি মিটিয়ে দেওয়া হয়েছে। হয়তো হয়েছে, ওসব মা জানে, আমি ওসব কিছু খবর রাখি না। সতী সনাতনবাবুর মুখের দিকে চেয়ে বললে, শুনলাম নাকি তোমাদের সরকারবাবুও আবার এসে কাজে লেগেছে। সনাতনবাবু বললেন, দেখেছি এসেছে, কিন্তু সেসব তো বাইরের জগতের খবর সতী। হোক না বাইরের জগতের খবর, কিন্তু টাকা পেয়েছো বলেই তো সব মিটিয়ে দিতে পারলে। টাকা পেলে বলেই তো সব দিকটা বাঁচলো। সনাতনবাবু বললেন, সেজন্য তো মা তোমার কাছে কৃতজ্ঞ। সতী অবাক হয়ে গেল। বললে, আমার কাছে কেন?
বাহ, তুমি তো টাকাটা দিয়েছ। তুমি যদি টাকাটা না দিতে এসব কি হতো? সত্যি এইবার উঠে দাঁড়ালো, বললে, আমি আমি টাকা দিয়েছি? হ্যাঁ, তুমি তো দীপঙ্কর বাবুর হাত দিয়ে এত টাকা পাঠিয়ে দিয়েছ, নইলে মাকে বড় মুশকিলে পড়তে হতো। সত্যি আর থাকতে পারলে না, বললে, কি বলছো তুমি? আমি টাকা পাঠিয়ে দিয়েছি, দীপুর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি? আমি? সনাতনবাবু বললেন, তুমিই পাঠিয়েছ। তুমি তোমার বাবার অনেক টাকা পেয়েছ, সেই টাকা তুমি পাঠিয়ে দিয়েছ। মা তো সেই কথাই বললেন। সতীর মাথায় যেন তখন ঘূর্ণিঝড় বয়ে গেল, বললে, কি বলছো তুমি? আমি দীপুর হাত দিয়ে আমার বাবার টাকা তোমায় পাঠিয়ে দিয়েছি? সনাতনবাবু নিজেও তখন অবাক হয়ে গেছেন। কেন, তুমি পাঠাওনি? সত্যি তখন আরো সরে এসেছে। তাই বুঝি তুমি এসেছ? তাই বুঝি তোমার মা তোমাকে পাঠিয়েছে? তাই বুঝি এত মিষ্টি কথা তোমার মুখে? তাই বুঝি বাকি টাকাটার লোভে আমার এত খাতির? তোমার লজ্জা করে না না এত মিথ্যে কথা বলতে? আমার যে আমার টাকাটাই তোমাদের কাছে এত বড় হলো, তোমরা এত নীচ, এত ছোট তোমাদের মন। সনাতনবাবু হঠাৎ সতীর এই ব্যবহারে হতবাক হয়ে গিয়েছিলেন, বললেন, কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা কেন বুঝতে পারবে? তা বুঝতে পারলে যে অনেক টাকা হাতছাড়া হয়ে যাবে তোমাদের। টাকা দিয়ে যে তোমরা সব জিনিস যাচাই করো, টাকাটাই তো তোমাদের ধর্ম বলে মনে করো। আমার বাবা আমার বিয়েতে যৌতুক বেশি দিতে পারেনি বলেই তো এতদিন এত অত্যাচার করেছিলে আমার ওপর। আর আজ আমি তোমাদের বিপদের সময় টাকা দিতে পেরেছি বলে এত খাতির? তাই যদি হয়, তবে দরকার নেই এত খাতিরের। এত খাতিরের মুখে আমি লাথি মারি। চলে যাও এখান থেকে, চলে যাও। তোমার মুখও আমি দেখতে চাই না আর। চলে যাও। সনাতনবাবু উঠে দাঁড়ালেন। সতী বললে, যাও, চলে যাও। সনাতনবাবু চলেই যাচ্ছিলেন হয়তো। সতী বললে, তবে যাবার আগে একটা কথা শুনে যাও। আমি টাকা দিইনি, আর দেবও না কখনো। আমার এত অধঃপতন হয়নি যে আমি ঘুষ দিয়ে সুখ কিনব। এই জন্মের মতো আমি সব সুখ জলাঞ্জলি দিয়েছি। আমি গলায় দড়ি দিয়ে মরব, তবু টাকা দিয়ে শ্বশুরবাড়ির সুখ কিনবার দুর্বুদ্ধি যেন আমার কখনো না হয়। টাকা আমি সব রাস্তায় ফেলে দেব, জলে ভাসিয়ে দেব, তবু তোমাদের দিয়ে আমি আমার কালো মুখ আর কালো করব না। যাও। সনাতনবাবু এই কথার উত্তরে যেন কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই বাধা পড়ল। হঠাৎই রঘু বিব্রত হয়ে ঘরে ঢুকতে সতী পেছন ফিরে জিজ্ঞেস করলে, কি রে, কিছু বলবি? রঘু ভয়ে ভয়ে বললে, বর্দিমণিকে পাচ্ছি না। বর্দিমণি? কেন, কোথায় গেল? এই তো এইমাত্র ঘুমোচ্ছিল। কোথায় আবার যাবে? না, সব জায়গাতে খুঁজেছি, কোথাও নেই। বাথরুমে নেই, দোতলায় নেই। নেই কি রে, কোথায় যাবে আবার? কথাটা বলেই সতী তাড়াতাড়ি ভেতরে চলে গেল। যে ঘরে লক্ষ্মীদি শুতো সেই ঘরে ফাঁকা। সতী অবাক হয়ে গেল। এই ঘর ওই ঘর সব ঘরে খুঁজতে লাগলো। শেষকালে ভয় হতে লাগলো, কোথাও বেরিয়ে গেল নাকি? কথাটা ভাবতে যেন সতীর মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। সেদিন ভূষণ মালী একটু অবাক হয়ে গিয়েছিল প্রথমে। প্রতিদিন সেই লেভেল ক্রসিং গেটটা পাহারা দিয়ে আসছে। মাসে 18 টাকা মাইনে টিপসই দিয়ে এই লেভেল ক্রসিংটাই তার পৃথিবী বানিয়ে ফেলেছে। যখন সাউথ কেবিন থেকে করালিবাবু বলেছে, কে, ভূষণ?
ভূষণ বলেছে, হ্যাঁ বড়বাবু, আমি। করালিবাবু বলেছে, 33 আপ লাইন ক্লিয়ার হয়ে গেছে, গেটটা বন্ধ করিস। আচ্ছা, ঠিক আছে হুজুর, বলেই ভূষণ গেটটা বন্ধ করে দিয়েছে। গেট কদিন থেকে ভীষণ ভিড় হতে শুরু করেছে। ময়লা ছেঁড়া কাপড় সব, হাড়সার চেহারা, কুলে কাখে ছেলে মেয়ে, পায়ে হাঁটা, সব দূর থেকে আসছে। ওইদিকে সাহেব মেমেদের গাড়িও তখন খুব ভিড়। তারা চলেছে ফুর্তি করতে। যোধপুর ক্লাবের সাহেবী আড্ডা তখন জমতে শুরু হওয়ার কথা। ভূষণ কয়দিন থেকেই নিচে নেমে এসে ভিড় হটিয়েছে। ভাগো भागो सब, देखता नहीं साहब लोगों का गाड़ी आता है, भागो यहाँ से, भागो भागो, भाग जाओ। গ্রামের গরিব গুরব সব লোক, জীবনে হয়তো তারা কখনো মোটর গাড়ি দেখেনি, সাহেব মেমও দেখেনি। তারা শুধু দেখেছে খিদে। খিদে ছাড়া পৃথিবীতে আর কিছুই তারা জানে না। শুধু দুবেলা পেট ভরা আউল চালের মোটা লাল ভাত আর কচু খেঁচু কাঁচা লঙ্কা, যা হোক একটা কিছু হলেই হয়। কিন্তু তাও কয় মাস ধরে তাদের জোটেনি। তা ভূষণ এত কথা জানে না, সে রেলের গেটম্যান, সে এত কথা জানবে কেন? লাইনের ওপর ভিড় করলেই ভূষণ লাঠি দিয়ে তাড়া দেবে। তাড়া দিয়ে বলতো, এ কোম্পানি কা জায়গা, ভাগো ইহা সে। কবে যে এই রেলওয়ে ছিল কোম্পানির হাতে, কবে সরকারি প্রতিষ্ঠান হয়ে গেছে, সেসব খেয়ালও ছিল না ভূষণের। ভূষণ সেই আদিকালের লোক, আদিকালের আইন কানুনের প্রতিনিধি। তার ধারণা আজও সেই পুরনো আইনেই পৃথিবীটা চলছে। সে যে আইনে পূর্ব দিকে সূর্য ওঠে, যে আইনে পশ্চিম দিকে সূর্য ডোবে, সেই আইন। সে জানেই না পাঠান, মোঘল, ব্রিটিশ যুগ পেরিয়ে এখন টাকার যুগ চলে এসেছে। টাকাওয়ালারা সব টাকা মজুদ করছে নিজেদের সিন্ধুকে। মানুষের খাবার আজ মুষ্টিমেয়র হাতে চলে গিয়েছে। সে জানে না যে সে নিজেও আরেক টাকাওয়ালার হাতের যন্ত্র হয়ে গিয়েছে। সে জানে না যে রেলের বড় সাহেবের চোখে তার দাম আজ 18 টাকা 12 আনা মাত্র। জানে না বলেই হম্বিতম্বি করে বেড়ায়, মন দিয়ে কাজ করে, প্রাণ দিয়ে গেট বন্ধ করে। চারিদিকটা অন্ধকার হয়ে এসেছে। হঠাৎই কি যেন একটা নজরে পড়ল। ভূষণ ভালো করে ঠাউর করে তাকিয়ে দেখলে সেই দিকে কে যেন দাঁড়িয়ে আছে না, ঠিক গুমটি ঘরের নিচে। অন্ধকার একটা কোণ বেছে নিয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে একলা। যে না না আদমি। আবার ভালো করে দেখলে হয়তোবা নজরের ভুল, কিংবা হয়তো অন্ধকার রাতের ছায়া। ডিউটি করতে করতে এর আগে এমন অনেক ছায়া দেখেছে ভূষণ। এইবার ভূষণ জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললে, কন হো উধার। ছায়াটা যেন একটু আবছা সরে গেল, এইবার আরো পাশে সরে গেল, একেবারে গুমটি ঘরের নিচে কাঁটা ঝোপটার পাশে। ভূষণ আবার বললে, কন হো তুম। আর ওদিকে তখনই হঠাৎ করালিবাবু টেলিফোনটা বেজে উঠেছে। লাইন ক্লিয়ার হয়ে গেছে, আপ সিগন্যাল দিয়ে দিয়েছে করালিবাবু, গেট বন্ধ করো। ভূষণ গেটটা বন্ধ করেছে। রাস্তার গাড়িগুলো ব্রেক কষে থেমে গেল বাইরে। ভূষণ জানালা দিয়ে বাইরে মুখ বাড়িয়ে আবার দেখে নিলে আপ সিগন্যালটা ঠিক পড়েছে, আর ওইদিকে হোম সিগন্যালটাও ঠিকই পড়েছে। লাল আলোটাও সবুজ হয়ে গেছে। আর দেরি নেই 33 আপ আসতে। তারপরে কয়েকটা মেয়েলি গলার আওয়াজ কানে এলো, আর অমনি ঘরের নিচে যেন কান্নাকাটি, চেঁচামেচি, হল্লা শুরু হয়ে গেল। আর ওদিকে 33 আপের হেডলাইটটাও দেখা যাচ্ছে। ভূষণ কি করবে কিছুই বুঝতে পারলে না। ওদিকে 33 আপের হেডলাইটটাও দেখা যাচ্ছে, কাঠের স্লিপারের ওপর তখন চাকার ঘটাঘট প্রতিধ্বনি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি হ্যান্ড সিগন্যাল ল্যাম্পটার রং বদলি করে নিচে নেমে এলো।
নিচে নেমে এসে দেখে অবাক কাণ্ড। আর সঙ্গে সঙ্গে 33 আপ একেবারে হুড়মুড় করে ভূষণকে ধাক্কা দিয়ে চলে গেছে বালিগঞ্জ স্টেশনের দিকে। আকাশ বাতাস কাঁপিয়ে 33 আপের হুইসেল বেজে উঠল। আর ঠিক সেই সময় দীপঙ্করও এসে পড়েছে। দূর থেকেই দীপঙ্কর দেখতে পেয়েছিল গেটটা খোলা। অন্ধকারে স্পষ্ট দেখা যায় না, কিন্তু মনে হলো যেন অনেক লোক কাকে ঘিরে জটলা করছে। কেউ কি চাপা পড়েছে? দীপঙ্করের কেমন যেন একটা সন্দেহ হলো। দম বন্ধ করে দীপঙ্কর এগিয়ে চলল সেই দিকে। কেউ কি চাপা পড়েছে? কি হয়েছে এখানে? এত ভিড় কেন? হঠাৎই কোত্থেকে ভূষণ শুনতে পেয়েছে সেন সাহেবের গলা। ব্যস্তমস্ত হয়ে লাফিয়ে সামনে এসে সেলাম করলে। সেলাম হুজুর। কি হয়েছে ভূষণ? এত ভিড় কেন এখানে? হুজুর, এক জেনানা আদমি। আর শোনবার ধৈর্য হলো না। একেবারে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল দীপঙ্কর। ভেতরে সতী দাঁড়িয়ে, লক্ষ্মীদিও দাঁড়িয়ে। লক্ষ্মীদি তখন থরথর করে কাঁপছে। সতীও যেন দীপঙ্করকে দেখে আকুলে কুল পেল। বলে, দীপু, এক্ষুনি সর্বনাশ হয়ে যেত। এই দেখো। সনাতনবাবু সেইখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই দিকে না দেখে দীপঙ্কর লক্ষ্মীদির দিকে এগিয়ে যেতেই লক্ষ্মীদি তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল আর হাউ হাউ করে কেঁদে উঠল। বললে, আমি মরতে চাইনি দীপু, আমি মরতে চাইনি। এরা আমাকে মিছিমিছি ধরে রেখেছে। দীপু কি যেন একটা বলতে যাচ্ছিল, কিন্তু আর একটা ট্যাক্সি সেইখানে লাইনের ওপরেই এসে থেমে গেল। ভেতর থেকে কে যেন নেমে পড়ল সেইখানে। তারপর কাছে এগিয়ে এসে দীপঙ্করের কাঁধে হাত রাখল। দীপঙ্কর প্রথমটাই চিনতে পারেনি সেই চেহারা এরকম হবে কি করে, কিন্তু খুব চেনা চেনাও বলে মনে হলো। দাতারবাবু, আপনি কখন এলেন? এই কি চেহারা হয়েছে আপনার? নদিদি যেন কোত্থেকে খোঁজ পেয়েছিল, বলা নেই কওয়া নেই, হঠাৎ সেই দিন এসে হাজির। সেই দিনই সন্ধেবেলা। সনাতনবাবু তখন গেছেন বউকে আনতে। নয়নরঞ্জিনী শম্ভুকে ডেকে বলে দিয়েছিলেন, বলি, খুব যে মাইনে মাইনে করছিলি, তাই এবার সব টাকা বুঝে পেয়েছিস তো? সব টাকা গুনে নিয়েছিস তো? শম্ভু মাথা নিচু করে বললে, আগে হ্যাঁ মামুনি। খুব যে তখন পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছিলি যে ঘোষ বাড়ি এইবার নিলেম হয়ে যাবে। খুব তো তোরা পাড়ায় পাড়ায় চাকরি খুঁজতে বেরিয়েছিলি। আমিও দেখি কে তোদের কত কালিয়া পলোয়া খেতে দেয়। একবার অন্য বাড়িতে কাজ করে দেখ, কেমন সুখটা সেখানে দেখবি। শম্ভু প্রতিবাদ করলে, বললে, আগে মামুনি, আমি তো তা বলিনি। এই আমি আপনার পা ছুঁয়ে দিব্যি গালতে পারি। মামুনি ধমকে উঠলেন, আলবাদ বলেছিলিস। তোরা কি ভাবিস যে আমি কিছুই খবর পাই না? ভাবিস বুড়ি মাগি কালা হয়ে গেছে কানে? কিন্তু আমার কাছে সব খবর আসে। শম্ভু তবু বললে, আগে মা কালী দিব্যি করে বলছি, আমি অমন কথা কখনো বলিনি। তাহলে ডাক, বাতাসির মাকে ডাক, ভূতির মাকেও ডাক, কৈলাসকে ডাক। কে কাকে কী সব বলেছে সব আমার কানে এসেছে। ওরে, এখনো আমি মরে যাইনি, বুঝলি? নেমো খারামের জাত তোরা। আমার খেয়ে আমার পরে আমারই গলায় পা দিয়ে আমাকে থ্যাঁতলাবি। ডাক ওদের সবাইকে, আমি দেখি তাদের কত কেরামতি। ঝি চাকর ঠাকুর মহলে ততদিনে রটে গেছে খবরটা। পাড়াতেও খবরটা রটে গেছে। ঘোষবাড়ির গিন্নি আবার চাকর ঝিদের বকেয়া মাইনে মিটিয়ে দিয়েছে। পুরনো সরকারবাবুরও বকেয়া মাইনে মিটিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আবার সে এসে কাজকর্ম শুরু করে দিয়েছে। আবার বাড়িতে মিস্ত্রি লেগেছে, চুনকাম হচ্ছে দেয়ালে, বাইরে বাঁশের ভাড়া পাতা হচ্ছে। অর্থাৎ আবার অবস্থা ফিরে গেছে ঘোষবাড়ির।
বকেয়া মায়না হাতে পেয়ে ঘোষবাড়ির চাকর বাকরেরাও আবার দেশে টাকা পাঠিয়ে দিয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে সবাই মামনির সামনে এলে। নয়নরঞ্জিনী বললেন, তা কি গো বাতাসির মা, তোমাকেই বলি, তুমি তো আবার দলের পান্ডা, যত দল তুমিই পাকিয়েছ কি না? বাতাসির মাকে আর বেশি বলতে হলো না, সে হাউ হাউ করে কেঁদে উঠল। বললে, আমাকেই তুমি দুষলে মামুনি, আমি হলুম দলের পান্ডা? থামো, ভর সন্ধেবেলায় মরা কান্না আর কেঁদো না, বলি মাইনে সব মিটিয়ে দিয়েছে তো সরকার বাবু। বাতাসির মা বললে, আমি তো মাইনের জন্য কখনো বলিনি মামনি তোমাকে। বেশি বক বক করো না বাতাসির মা, নেমো খারামের দল যত। আমার বাড়িতে খেয়ে পড়ে একদিন আমারই সাথে খোঁয়ার করেছ, একদিন আমি কিছু বলিনি, মুখ বুঝে সব সহ্য করেছি। শুধু দেখছিলুম হারামজাদিরা কতবার বাড়ে। তা হ্যাঁ গা, এতদিন আমার খেলে পড়লে, মানুষের একটা হায়া বলেও তো জিনিস থাকে, তা তোমাদের কি তাও নেই বাছা? পরের বাড়িতে কাজ করতে এসেছো বলে কি সেটারও মাথা খেয়ে বসে আছো? নয়নরঞ্জিনীর লম্বা বক্তৃতায় আর কারোর মুখে একটা কথা বেরোবার সাহস হলো না। তোমাদের মতো নেমো খারামের হকের টাকা নিয়ে ভেবো না আমি বড় লোক হয়ে যাব। অমন বাপের জম্মিদ নই আমি। অমন 200-500 টাকা আমি খলমকুচির মতো ছুঁড়ে দিতে পারি, তা জানো? এই যে আমার বিপদ গেল এত বড়, সবাই তো হেসেছিল, ভেবেছিল এইবার ঘোষ বাড়ি টসকে যাবে। কই গেল? তোমাদের সব পাওনা গন্ডা আমি মিটিয়ে দিলাম। সরকার বাবুকে সেই আমার কাছে এসেই দুমুঠো ভাতের জন্য চাকরি করতে হলো আবার। ওগো, ভগবান বলে একজন মানুষ মাথার ওপর আছেন, তিনি সবই দেখছেন, আর তিনি হলেন দর্পহারী মধুসূদন। তার কাছে কিছুই অজানা থাকে না, বুঝলে? কি রকম মানুষ তার খাতায় সব লেখা থাকে, বুঝলে বাছা? নইলে ছেলের বিয়ে দিয়ে মোটা টাকা নিতে পারতুম না? বলো না তোমরা, নিতে পারতুম কি না? তাই এই প্রশ্নের উত্তর আর কেউ দিলে না। উত্তর বোধহয় তখন চায়ও নি সে। আর এই যে আমার বৌমা, বৌমাকে কি কম সুখে রেখেছিলুম? আর কেউ না দেখো, তোমরা তো সব দেখেছ, তোমরা তো সবই জানো। আমার নিজের মেয়ে ছিল না বলে বৌমাকে আমি পেটের মেয়ের মতন আদর করতুম। সে পাড়ার লোকে যাই বলুক, তোমরা তো বাপু সেই সব আদর দেখেছ। আমার দিদিও তো বলতো, তুই আদর দিয়ে দিয়ে তোর বউয়ের মাথা খেয়ে ফেলবি নয়ন। তার দিদির কথাই তো সত্যি হলো শেষ পর্যন্ত। দিদিকে আমি দোষ দিলে কি হবে? দিদি তো আর মিথ্যে কথা বলবার লোক নয়। তা তোমাদেরও আমি বলে দিচ্ছি বাপু, বৌমা আজ আসছে, এতটুকু যদি আদিক্ষেতা দেখি তাহলে আমি কারোর হাড় মাস আর এক ঠাঁই রাখবো না, এই বলে দিলুম। ভূতির মা বুঝি খবরটা আগে থেকে জানতো না। বললে, বৌদিমণি কি আসবে মামনি? হ্যাঁ আসবে, কিন্তু এতটুকু আদিক্ষেতে যদি দেখি তোমাদের তাহলে আমি বরদাস্ত করব না, এই বলে দিলুম। যেমন বড় মুখ করে গিয়েছিল তেমনি থোতা মুখ ভোতা করে আবার আসছে। তা আসুক, ছেলের বউ যখন তখন আসবার হক থাকবে বই কি। কিন্তু খবরদার শম্ভু, তোকেও বলে দিচ্ছি, তোরই বেশি বার, তুই যেন আবার বৌদিমণিকে দেখে আদেগলাপনা করিস নে। আমি এখন থেকে তোদের সাবধান করে দিচ্ছি। বৌদিমণি কি আজই আসবে? কৈলাস জিজ্ঞেস করলে। নয়নরঞ্জিনী আর থাকতে পারলে না, বললেন, তা আসবে না তো আর কোথায় যাবে শুনি? যাবেটা কোথায়? কোন চুলো আছে তার? বাপ তো পটল তুলেছে, এক বাউন্ডুলে বোন ছিল, তার কীর্তিতে তো মুখ দেখানোও ভার। এখন আমি না ঠাঁই দিলে কোথায় গিয়ে দাঁড়াবে সে? তা আমি ভাবলাম মরুক গে, হাজার হোক তো ছেলের বউ, এত করে সাজছে যখন বাড়িতে ঠাঁই দিই। বাতাসির মা বললে, বেশ করেছ মামনি,
তুমি সাউরির কাজই করেছ, তোমার জন্য ভগবান আছে। না বাছা, ভগবানের ভরসা আমি রাখি নে। ভগবানের ভরসায় থাকলে কবে আমি সংসার ধর্ম ছেড়ে কাশিবাসী হতুম। আমার এই পোড়া সংসার নিয়ে আর এত জ্বালায় জ্বলতে হতো না। তাই এই যে তোমাদের মাইনে করি আমি মিটিয়ে দিলুম, তাই এই কি ভগবান দিলে আমাকে? ভগবান টাকা দিলে? ভগবানের কি 10টা হাত আছে নাকি সিন্দুক ভর্তি টাকা আছে যে চাইলেই হুড় করে ঢেলে দেবে? ভগবান মানুষকে হাত দিয়েছে, মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে। তাই মানুষকে বুদ্ধি খাটিয়ে টাকা উপায় করতে হয়, তবে টাকা আসে, বুঝলে? আর টাকা অত সহজ জিনিস নয় বাতাসির মা। আমি বুড়ো মানুষ, উকিল কাছারি করে হাড়ে হাড়ে সব বুঝেছি আজ। কথা তখনও শেষ হয়নি, হঠাৎই সিঁড়ির সামনে নদিদির চেহারা দেখা গেল। নয়নরঞ্জিনী বললেন, ও মা, তুমি? মোটা মানুষ, হাঁপাচ্ছিলেন। বললেন, বিপদের ওপর বিপদ চলছিল ভাই, কতদিনই আসবো আসবো করে আর আসতে পারিনি। তা শুনলুম তোর দেনা টেনা নাকি মিটে গেছে, বাড়িতে আবার ভাড়া বাঁধা দেখলুম। মিস্ত্রি খাটছে নাকি? বহুদিন নয়নরঞ্জিনীর মনে একটা অভিযোগ ছিল নদিদির ব্যবহারে। একবারও দেখা করেনি, টেলিফোন করেও উত্তর পাননি। যখন টাকার জন্য স্বর্গ মর্ত দৌড়াদৌড়ি করছিলেন, তখন নদিদির টিকিটিরও সাক্ষাৎ পাননি তিনি। আর আজ এতদিন পর কোত্থেকে শুনেছেন কোর্টের টাকা জমা দেওয়া হয়ে গেছে। ঝি চাকর ঠাকুর সরকারের সবার মাইনে করি মিটিয়ে দেওয়া হয়েছে। আর অমনি এসে ভালোবাসা দেখাতে হাজির হয়েছেন। ধন্যী আত্মীয় স্বজন সব, ধন্যী জ্ঞাতি কুটুম। নদিদি বললে, ওরে না রে নয়ন না, তুইও কিনা আমাকে ভুল বুঝলি শেষকালে। আমি কি আর বেঁচেছিলুম রে একদিন? আমি যে কি জ্বালায় জ্বলছিলুম তা আমি জানতুম, আর আমার ভগবান জানত। আমার বউ তো আঁতুর থেকে উঠে মরমর হয়ে গিয়েছিল। শেষকালে ডাক্তার বদ্যি জমে মানুষের টানাটানি এইসব চললো এতদিন। শেষকালে তো জামাইবাবুকে বললুম, আর নয়, আমি একবার নয়নকে গিয়ে দেখে আসি। তার বিপদের সময় আমি না দাঁড়ালে আর কেউ দাঁড়াবার নেই। তো জামাইবাবু কি আর আসতে দেয় আমাকে? শেষে জোর করে চলে এলুম। নয়নরঞ্জিনী তখন আর কোনো কথাই বলছিলেন না। নদিদির আবির্ভাবের সঙ্গে সঙ্গেই ঝি চাকর সবাই চলে গিয়েছিল। নদিদি এইবার সামনে এসে বসল, বললে, যাক, বিপদ থেকে যে উদ্ধার হয়েছিস এটাই হলো বড় কথা। আমি বই সেবা করতুম আর দিন রাত ভগবানকে ডাকতুম। তোর জন্য কত ঠাকুরকে যে আমি ডেকেছি নয়ন, তা কি বলবো। বলতুম, হে মা কালী, হে মা দুর্গা। নয়ন আমার বড় দুঃখী, সে যেন সব দুঃখ থেকে রেহাই পায় মা। যাক, এখন ভালোই হলো, বড় আনন্দ হলো ভাই দেখে তোকে। নয়নরঞ্জিনী তখনও কিছু বলছেন না। নদিদি আবার বললে, তা হ্যাঁ রে, টাকাটা তাহলে কে দিলে? তোর বউ? তোর বউকে তো তাহলে ভালো বলতে হবে দেখছি, এত কাণ্ডের পরেও তো টাকাটা দিলে তোকে। ছাই দিয়েছে। তুমি ভাবছো আমি বউর কাছে ভিক মাগবো? বউর টাকা নিয়ে আমি দেনা শোধ করব? গলায় দড়ি জোটে না আমার? তাই বল। আমি ভাবলুম বউর বুঝি শেষকালে সুমতি হয়েছে। নয়নরঞ্জিনী বললেন, আমাকে তো তুমি তেমন মেয়ে পাওনি নদিদি। আমি তোমার কাছে 1000বার যেতে পারি, 1,00,000বার তোমায় আমি খোসামত করতে পারি, কিন্তু তাই বলে বউ? তুমি কি বলে ভাবতে পারলে শুনি? তা কোত্থেকে পেলি টাকা? নয়নরঞ্জিনী বললেন, জুটেই গেল নদিদি। দিন দুঃখীরা যার কাছে পায় আমিও তার কাছ থেকেই পেয়েছি। ভগবান আমার মুখ রেখেছে।
নইলে বাড়ি ছেড়ে রাস্তায় দাঁড়াতাম, তখন তুমি কি আর আসতে দিদি? ওই দেখো, তুই যে কি বলিস নয়ন, আমার যে কি বিপদের মধ্যে দিন কেটেছে তা ভগবানই জানেন। এই মাসে কত টাকা যে জলের মতো খরচ হয়ে গেল, তা তো জামাইবাবুকে তুই জিজ্ঞেস করে গিয়ে দেখিস। ও আর জিজ্ঞেস করতে হবে না দিদি, আমি এবার কলকাতাতেই থাকবো না আর। ও মা, কলকাতাতে থাকবি নাকি রে? বাড়ির দেনা মিটলো, ঝি চাকরদের মাইনে মিটিয়ে দিলি, বাড়িতে আবার মিস্ত্রি খাটাচ্ছিস, তা আবার তুই কোথায় চলে যাবি? তো ছেলে কোথায় থাকবে? আর ছেলেকে কার কাছে এবার রেখে যাবি তুই? নয়নরঞ্জিনী বললেন, বউর কাছে। ও মা, সে কি কথা? এত কষ্টে বাড়িখানা উদ্ধার করলি, সব বউর হাতে তুলে দেওয়ার জন্য? নয়নরঞ্জিনী বললেন, বাড়ি তো এখনো উদ্ধার হয়নি দিদি, এখনো মামলা চালাচ্ছি। তাহলে মামলার কি হবে? ওরা যদি চালাতে পারে চালাবে, ওরা যদি বাড়ি রাখতে পারে তো রাখবে, ওদের সংসার ওরাই বুঝবে। আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন কাশিবাসি হব দিদি। আমি সংসার চিনে নিয়েছি, আমি সংসারের মানুষকেও সব চিনে নিয়েছি, আর আমার কিচ্ছু চিনতে বাকি নেই, যথেষ্ট হয়েছে। এই দেখো, আজ বউ এলে বউর হাতে এইসব চাবির গোছা তুলে দিয়ে আমি কালই বিদেয় নেব। আজ আসবে তোর বউ? আজই? হ্যাঁ, আজই। এই এক্ষুনি এসে পড়লো বলে, সোনা তো গেছে তাকে আনতে। তা জেনে শুনে তুই ছেলেকে আবার আনতে পাঠালি? ছেলেকে বারণ করতে পারলি নে? নয়নরঞ্জিনীর চোখ দুটো হঠাৎ ছলছল করে উঠল। বললেন, সোনার সেই সোনার নেই দিদি, আমার ছেলে আর আমার বশে নেই। বশে থাকলে কি আমার আর ভাবনা? তেমন হলে আমি আজই আবার ওই ছেলের বিয়ে দিয়ে বউকে জব্দ করতে পারতুম না? আমার সে পথও গেল। এখন সেই বউ এসে আমার বুকে ঢেঁকির পাড় দেবে, আর তাও আমাকে সহ্য করতে হবে। বলে কান্নায় একেবারে ভেঙে পড়লেন নয়নরঞ্জিনী। দিদি বললে, তাই এই এত দেনা তোর মাথার ওপর, আর এখন কিনা বউ আনতে গেল ছেলে? তুমি বলো না দিদি, তুমি বলো। এই এত দেনা করে সকলের মাইনে করি মিটিয়ে দিলুম, বাড়িতে মিস্ত্রি লাগালুম, এইসব বউ এসে ভোগ করবে বলে? সবই আমার বউর ভোগে লাগবে দিদি। দিদি বললে, তা তোরই তো সব দোষ। তুই যদি জানিস যে বউ এসে তোর সব ভোগ করবে, তা কেন এত দেনা করতে গেলি? কে শুধবে এখন? তোর বউ? নয়নরঞ্জিনী বললেন, আগে কি আর জানতুম দিদি যে পেটের ছেলে আমার এত শত্রুতা করবে? তাহলে আমি এত উকিল আদালত করে মরি? আমার কিসের দায় বলো না? একটাই তো বিধবার পেট, এটার জন্য কি আর ভাবনা ছিল? তা দিদি অনেক সান্ত্বনাই দিলেন, কত বোঝালেন। এই সংসারে কেউ কারোর নয় রে নয়ন। তুই কত কষ্ট করে টাকা রেখে গেলি, আর সেই টাকা তোরই ছেলে ছেলের বউতে মিলে উড়িয়ে দেবে। এটাই তো আকছার হচ্ছে সংসারে। জীবন বড়ই অনিত্য, আগে বোঝা উচিত ছিল নয়নরঞ্জিনীর। তা আগেই নিজের কাজ গোছানো উচিত ছিল, ছেলে বউকে ছেড়ে তীর্থধর্মে মত দেওয়া উচিত ছিল। নয়নরঞ্জিনী বললেন, তা এখন আমি আর কি করি বলো তো দিদি? নিজের পায়ে কুড়োল মেরে এখন কার কাছে নালিশ করি বলো? হঠাৎ মনে হলো নিচে গাড়ির আওয়াজ হলো। নয়নরঞ্জিনী চমকে উঠলেন, বললেন, ওই বুঝি বউ এসেছে। দিদি বললে, তুই চুপ করে থাক, রাগের মুখে আবার হুট করে কিছু বলে ফেলিস নে। সে যা বলবার আমি বলবো খন। কিন্তু না, বউ আসেনি। সনাতনবাবু একলাই এসে নামলেন ট্যাক্সি থেকে।
সদাশিব মানুষ, মুখ দেখে তার কিছুই বোঝবার উপায় নেই। শম্ভু খবর পেয়ে দৌড়ে এসেছিল, বললে, বৌদিমণি আসেননি দাদাবাবু? সনাতনবাবু বললেন, না। তারপর সোজা সিঁড়ি দিয়ে ওপরের নিজের ঘরেই চলে যাচ্ছিলেন। সামনেই দিদি মুখোমুখি দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করলে, তা কি বাবা, বৌমাকে নিয়ে এলে না? সনাতনবাবু বললেন, না। এলো না বুঝি? তা সে যখন নিজে আসতে চায় না, তখন আর অত খোসামত করবার দরকার কি বাবা? খোসামত? সনাতনবাবু যেন কথাটা বুঝতেই পারলেন না। বললেন, তার সঙ্গে তো খোসামদের সম্পর্ক নয় মাসিমা। তা খোসামদের সম্পর্ক যদি না হয়, তাহলে আনতে গিয়েছিলে কেন তুমি? তোমার মার কথাও তো একটু শুনতে হয় বাছা। তোমার বউ এসে তোমার মাকে লাথি ঝাঁটা মারবে, সেটাই কি আর ভালো কথা বাবা? সনাতনবাবু আরও অবাক হয়ে গেলেন। বললেন, লাথি ঝাঁটা মারবে কেন? লাথি ঝাঁটা কি কখনো মেরেছে নাকি সে? আর তাছাড়া মাই তো আমার বিয়ে দিয়েছিল। এই তো তোমার মাই বলছিল, বউ এলেই সে কাশি বাসি হবে। কতখানি দুঃখ হলে নিজের মা এমন কথা বলে বলো তো, ভাবতে পারো? তা তুমি তো সবই বোঝো বাবা, এত লেখাপড়া শিখেছো আর এই কথাটা বোঝো না? সনাতনবাবু বললেন, মা কাশিবাসী হবে? আপনি ঠিক শুনেছেন? হ্যাঁ বাবা, আমি এমন কেন ভুল শুনবো? সনাতনবাবু বললেন, ভুল যদি না শুনে থাকেন, তাহলে মাকে আপনি বলুন গিয়ে যে এই বাড়িতে মা যদি থাকে তাহলে সতীও থাকবে, আর সতী যদি না থাকতে পায় তো মারও থাকার দরকার নেই, আমরাও আর থাকবো না। কি বলছো বাবা, তোমার কি মাথার গোলমাল হয়েছে? না মাসিমা, আমার মাথার গোলমাল হয়নি। এ বাড়ির গৃহলক্ষ্মীকে আজ হোক কাল হোক আমি এ বাড়িতে আনবই। তাতে এ বাড়ির কল্যাণই হবে, আর মারও অকল্যাণ হবে না। এই বলে আর দিদির উত্তরের অপেক্ষা না করে সোজা নিজের ঘরে গিয়ে ঢুকে পড়লেন। নন্দনজিনী এতক্ষণ নিজের ঘর থেকে লুকিয়ে লুকিয়ে সব শুনছিল। দিদি আসতেই গলা নামিয়ে বললেন, কি হলো, বউ আসেনি? দিদি বললে, কই, দেখছি নে তো। তা তোর ছেলের যেরকম মতি গতি দেখছি, তাতে কোনো না কোনো দিন বউকে সে এনেই তুলবে। ও ছেলের ওপর কোনো ভরসা নেই। নন্দনজিনী বললেন, তাহলে কি করি বলো তো দিদি? কি আবার করবি, তুই গ্যাঁট হয়ে বসে থাক। তোর টাকা, তোর বাড়ি, এখন তো তোর টাকার জন্য আর তোর বউকে খোসামত করতে হবে না। তোর আবার ভাবনা কিসে শুনি? তুই এই বাড়ি ভাড়া দে, আর ভাড়ার টাকায় তোর জীবনটা আয়েশ করে চালিয়ে যা। কথায় আছে, ঝি জব্দ শিলে আর বউ জব্দ কিলে। যদি তেমন কিছু না হয় আমাকে খবর দিবি। আমি আছি কি করতে, তোর কিচ্ছু ভাবনা নেই। এই বলে সেই দিনের মতো দিদি বাড়ি চলে গেল। আর ওদিকে গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের বাড়িতে দীপঙ্কর বাইরের ঘরে তখন চুপ করে বসেছিল। সনাতনবাবুকে একটা ট্যাক্সি ডেকে দিয়ে দীপঙ্কর তুলে দিয়েছিল। সেদিন লক্ষ্মীদি ওই দুর্ঘটনাটা না ঘটালে হয়তো সনাতনবাবু শেষ পর্যন্ত থেকে যেতেন, আরও হয়তো খানিক কথা হতো সতীর সঙ্গে। দীপঙ্কর বলেছিল, এইদিকে আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। আমাকে দিয়ে আপনাদের দুজনের কোনো উপকারই হলো না সনাতনবাবু, আমি কিছুই করতে পারলুম না। অথচ আমি আপনাদের এই অশান্তির মধ্যে নিমিত্তের ভাগী হয়ে শুধু রইলুম। সনাতনবাবু কথাটা শুনে হেসেছিলেন, বলেছিলেন, সংসারে অশান্তি যদি আমরা সৃষ্টি করতে চাই, তার জন্য নিমিত্তের কখনো অভাব হয় না দীপঙ্কর বাবু। দীপঙ্কর বলেছিল, তবু তো আমাকে নিজেকেই কেবলই অপরাধী বলে মনে হয়।
সেই প্রথম দিন আমি বোধহয় আপনাদের বাড়িতে না গেলেই পারতুম। আমি তখন কিছুই জানতাম না, ভাবতাম সতী বুঝি খুবই সুখে আছে। আর তারপর কখন কেমন করে আপনাদের সঙ্গে জড়িয়ে পড়েছিলুম আজ আর তা মনে নেই। এদের দুই বোনের সঙ্গে আমার জীবন কেমন করে যে একাকার হয়ে গেল, কেমন করে সমস্ত কলকাতার সঙ্গে আমি মিশে গিয়েছিলাম। ঈশ্বর গাঙ্গুলির লেনে সরু গলিটা থেকে শুরু করে প্রিয়নাথ মল্লিক রোড ধরে ফ্রি স্কুল স্ট্রিট, স্টেশন রোড আর এই গড়িয়াহাটের সঙ্গে সঙ্গে আমিও নিজেকে হারিয়ে ফেলেছিলুম। সব যেন আজ আমার কাছে উপন্যাস বলে মনে হয়। তারপর একটু থেমে হঠাৎ দীপঙ্কর সনাতনবাবুর দিকে চেয়ে বললে, আমার একটা শেষ অনুরোধ রাখবেন আপনি? শেষ কেন বলছেন? শেষই তো। আমি চিরকালের মতো এখান থেকে চলে যাব। কলকাতাতে আর আসবো কিনা কোনো ঠিক নেই। আপনি আমায় কথা দিন যে আমার একটা উপকার আপনি করবেন। বলুন না কি উপকার? দীপঙ্কর বললে, সতীকে আপনি সুখী করবেন। এর চেয়ে বড় কামনা আমার আর কিছু নেই। আমি জানি সতী আমার কেউ নয়, তবু মনে হয় অনেকের অনেক দুঃখ আমি দেখেছি, অনেকের অনেক অভাব আমি অনুভব করেছি, কিন্তু সকলের সব দুঃখ সব অভাবের মোচন আমি সতীর মধ্য দিয়ে দেখতে চাই। সনাতনবাবু তখনও হাসছিলেন। বললেন, সুখ কাকে বলেন আপনি? সুখের ডেফিনেশন কি আগে আপনি বলুন। দীপঙ্কর বলেছিল, এইসব কথা আমি আপনার মুখে অনেক শুনেছি, এখন আর শুনব না। ছোটবেলায় আমি সক্রেটিসের একটা কথা পড়েছিলুম, টু এ গুড ম্যান নো ইভিল ক্যান হ্যাপেন। আমি চাই সক্রেটিসের সেই কথাটা সত্য হোক। আপনার কাছে শুধু আমার এটাই শেষ অনুরোধ। বলুন, আপনি আমার অনুরোধ রাখবেন? সনাতনবাবু শেষ পর্যন্ত কথা দিয়েছিলেন, বলেছিলেন, আমি রাখব। সতীকে সুখী করবেন? হ্যাঁ, সুখী করব। বলেই ট্যাক্সিতে উঠবার সময় এক রহস্যময় হাসি হেসেছিলেন সনাতনবাবু। সেই দিন সনাতনবাবুর সেই হাসির মানে দীপঙ্কর বুঝতে পারেনি, পরে বুঝেছিল, অনেক পরে। তখন সতী সত্যিই সুখী হয়েছিল। আর দীপঙ্কর সেই সুখের মানে না বুঝলেও সতী হয়তো সুখীই হয়েছিল। সনাতনবাবু সুখী হয়তো করেছিলেন সতীকে। সনাতনবাবু তার অনুরোধ রেখেছিল বইকি। সনাতনবাবু চলে যাবার পর দীপঙ্কর আবার লক্ষ্মীদির ঘরে গিয়ে দাঁড়ালো। দাতারবাবু তখনও লক্ষ্মীদির পাশেই রয়েছেন। লক্ষ্মীদি তখনও কেঁদে চলেছে। সেই দিকে চেয়ে চেয়ে সতী যেন পাথর হয়ে গেছে তখন। কেন এমন কাজ করতে গেল লক্ষ্মীদি? যখন সনাতনবাবু আর সতী কথা বলছে এক মনে, তখন কখন যে লক্ষ্মীদি নিঃশব্দে বিছানা থেকে উঠে খিড়কির দরজা দিয়ে একেবারে লেভেল ক্রসিংয়ের গুমটি ঘরে নিচে গিয়ে দাঁড়িয়েছে, তা কেউ জানতে পারেনি। তখন অন্ধকার ঝাপসা। রাস্তার লোকেরাও কেউ সন্দেহ করেনি, গেটকিপার ভূষণও সন্দেহ করেনি। রঘুই হঠাৎ আতঙ্কে উঠেছিল প্রথম, আর সেই প্রথম খবর দিয়েছিল সতীকে গিয়ে। সতীও অবাক হয়ে গিয়েছিল। যে মানুষ এতদিন বিছানায় শুয়ে শুয়ে কেঁদেছে আর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, সে হঠাৎ কোথায় উধাও হয়ে যাবে? সতী বলেছিল, নিশ্চয়ই ওপরে আছে লক্ষ্মীদি, ওপরের ঘরে দেখেছিস? রঘু বলেছিল, দেখেছি দিদিমণি, কোথাও নেই। তারপর যখন বাড়ির ভেতরে কোথাও খুঁজে পাওয়া গেল না, তখন খোঁজ পড়ল বাইরে, একেবারে রাস্তায়। রাস্তায় খুঁজতে খুঁজতে একেবারে লেভেল ক্রসিংয়ের গুমটি ঘরের আড়ালে। তখন সিগন্যালটা ডাউন হয়ে গিয়েছে, ট্রেনটা একটু পরেই এসে যাবে। আর সেই অন্ধকারে সতী গিয়ে লক্ষ্মীদিকে ধরে ফেলেছিল। তারপর টানাটানিতে আরও অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল। সনাতনবাবুও তখন আর কোনো সাড়া শব্দ না পেয়ে রাস্তায় বেরিয়ে এসেছিল ট্যাক্সির খোঁজে। হাঁটতে হাঁটতে লেভেল ক্রসিংয়ের কাছে এসে দেখলে সবাই সেখানেই। আর তারপরেই দীপঙ্কর এসে পড়েছিল, দাতারবাবু এসে পড়েছিল।
আর তখন এক মহা শোরগোল বেঁধে গিয়েছিল সেইখানে। একবার শুধু ভূষণ জিজ্ঞেস করেছিল, এ কে হুজুর? দীপঙ্কর বলেছিল, এ আমার জানাশোনা, ও তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি ডিউটি করো। কোথা দিয়ে যে কি হয়ে গিয়েছিল কিছু যেন দীপঙ্করের অভিপ্রেত ছিল না। কিন্তু মানুষের অভিপ্রায়ের ধার ধারবে কে? মানুষের ঈশ্বর হয়তো এত পরনির্ভরশীল নয়। ইচ্ছেই হোক কিংবা অনিচ্ছেতেই হোক, কোথায় কোন অদৃশ্য শক্তির কাছে বারবার হার মানতে হয়েছে তাকে। তবুও হার মানবার বেদনাকে সে স্বীকার করেনি। আবার উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে যুদ্ধ করেছে। প্রাণপণে অমোঘকে পরাজিত করার বাসনা নিয়ে বুক ফুলিয়ে সামনে এগিয়ে গিয়েছে। আর দীপঙ্করেরও যেন তাই হলো। ডাক্তারবাবুকে বললে, লক্ষ্মীতে এখন ঘুমোচ্ছে, আপনি এখন একটু বাইরে আসুন। সতীও সঙ্গে সঙ্গে বাইরে এলো। বাইরে এসেই সোজাসুজি দাতারবাবুর মুখের দিকে চেয়ে দেখলে। বোনের স্বামীকে এই প্রথম ভালো করে দেখবার সুযোগ পেলে। হঠাৎই বললে, আপনি সেই? আর এতক্ষণে যেন দাতারবাবু সতীর দিকে চেয়ে দেখবার ফুরসত পেলে। দুই হাত তুলে বললে, নমস্কার, আমি আপনাকে এতক্ষণ চিনতে পারিনি, আমায় ক্ষমা করবেন। সতী আরো গম্ভীর হয়ে গেল। বললে, এত কাণ্ডের পরেও আপনার লজ্জা হচ্ছে না? আপনি কি মানুষ? দাতারবাবু বোধহয় হঠাৎ এই আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না। বললেন, সব দোষই আমি স্বীকার করছি আজ, আমার অন্যায় হয়ে গেছে, আমি ক্ষমারও যোগ্য নই মিসেস ঘোষ। সতী বললে, আপনি যদি জানতেন আপনি আমাদের সংসারের কি ক্ষতি করেছেন, তাহলে আজ এই কথা বলতে আপনার মুখে বাধত। আপনি যদি সেই দিন ধূমকেতুর মতো আমার লক্ষ্মীদির জীবনে হাজির না হতেন, তাহলে হয়তো তার জীবনটা এমন করে নষ্ট হতো না, আর আমার জীবনও আজ এমন নিষ্ফল হতো না। আপনি জানেন যে আপনি আমার জীবনটাও নষ্ট করে দিয়েছেন? তাই তো ক্ষমা চাইছি আপনার কাছে। সত্যি ঝাঁঝিয়ে উঠল। আবার ক্ষমার কথা বলছেন? রেঙ্গুনের সেই সব দিনের কথা একবার ভাবুন তো। আপনাকে আমি সেই দিন সাবধান করে দিইনি? বলিনি যে আমার দিদির সঙ্গে আপনি মিশবেন না, আমার দিদিকে আপনি চিঠি দেবেন না? বলিনি? সাবধান করে দিইনি আপনাকে? দাতারবাবু এই কথার কোনো উত্তরই দিতে পারলেন না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল শুধুই। দীপঙ্করের মনে হলো দাতারবাবু বুঝি আবার আগেকার মতো পাগল হয়ে যাবে। কিন্তু সত্যিও ছাড়বার পাত্রী নয়। এতদিন পর, এত বছর পর যখন সামনে পেয়েছে, তখন সে যেন তার প্রতিশোধ নিবে বলেই প্রতিজ্ঞা করেছে। বললে, তবু আপনি বারবার দিদিকে চিঠি দিতেন, বারবার দিদির সঙ্গে দেখা করতেন। তার উদ্দেশ্যও কি এই ছিল? এই জন্যই আপনি আমাদের কারোর ভালো চাননি? এমনি করে আমাদের দুইজনকে পথে বসিয়ে আপনি কার কোন উদ্দেশ্য সিদ্ধ করলেন? আর নিজেরই বা কি ভালোটা হলো আপনার? দাতারবাবু এতক্ষণে ক্ষীণ সুরে কথা বললেন। আপনি আমাকে আরও কিছু বলুন, আরও গালাগালি দিন। আপনাকে গালাগালি দিলে যদি আমাদের সব কষ্টের লাঘব হতো, তাহলে গালাগালি দিতে আমি পেছপা হতাম না। কিন্তু জিজ্ঞেস করি, কী সুখটা পেলেন আপনি আমাদের এই সর্বনাশটা করে? দিদি বা আপনার কাছে কি অপরাধ করেছিল, আর আমি বা আপনার কাছে কি দোষ করেছিলুম, বলতে পারেন? বলতে বলতে সতীর গলা ক্রমিক করুণ হয়ে উঠল। এইবার অভিযোগ নয়, যেন অনুযোগ, যেন নিজেকেই ধিক্কার দিতে লাগলো সতী। বললে, আপনাকে এড়াবার জন্য দিদি কলকাতায় এলো, যাতে আপনি না জানতে পারেন, তাই কালীঘাটের গলির মধ্যে বাড়ি ভাড়া নেওয়া হলো। তবু সেখানেও আপনি কেমন করে দিদিকে খুঁজে বার করলেন তা ভগবানই জানেন। আপনি কি জানেন যে আজকে শ্বশুর বাড়ি থেকে আমাকে যে চলে আসতে হয়েছে তার জন্য আপনিই দায়ী?
ডাক্তারবাবু বললে, সে শাস্তি তো আমি নিজেও পাচ্ছি মিসেস ঘোষ। আপনি আমাদের তুলনায় আর কতটুকু শাস্তি পাচ্ছেন শুনি? ডাক্তারবাবু তেমনিই মাথা নিচু করে বললে, আমার ছেলে আজ খুনের আসামি, তার বোধহয় ফাঁসি হয়ে যাবে। সতী রুখে উঠল। হোক, ফাঁসি হোক। আপনার সঙ্গে যারা মিশেছে, আপনার সংস্রবে যারা এসেছে, তাদের সকলের ফাঁসি হোক। তাতেও আমার তৃপ্তি হবে না। আপনার ফাঁসি হলেও আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোবে না। আমার দিদির ফাঁসি হোক, আমারও ফাঁসি হোক। আমাদের সকলকেই ফাঁসি দেয় না কেন বলতে পারেন? আপনার নিজের জীবনটা নষ্ট হয়েছে, আমাদের জীবনটাও আপনি নষ্ট করে দিয়েছেন। আর এই দীপু আমাদের দুর্ভাগ্যের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে। এরও জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন, তা জানেন? ডাক্তারবাবু দীপঙ্করের দিকে চেয়ে হাত জোড়ো করে বললে, আমাকে তুমি ক্ষমা করো দীপুবাবু। সতী বললে, আজ আপনার ছেলে ফাঁসি হবে বলে আমাদের কাছে সহানুভূতি চাইছেন, কিন্তু ভেবে দেখুন তো, আপনার ছেলের ফাঁসি হবে না তো কার ফাঁসি হবে? তার আত্মসম্মান বোধ ছিল, তার আত্মমর্যাদা ছিল, তাই তার ফাঁসি হচ্ছে। আর আপনি দিনের পর দিন রাতের পর রাত ব্যভিচারের সঙ্গে আপোষ করেছেন, তাই আপনি এখনো ভদ্রলোক সেজে বেড়াচ্ছেন। ফাঁসি তো আপনাদের হবে না, ফাঁসি হয় তাদের যারা সত্যি কথা বলে, যারা অন্যায়ের প্রতিবাদ করে, যারা অত্যাচারের প্রতিকার করতে চায়। দীপঙ্কর এতক্ষণে একটু প্রতিবাদ করতে গেল, বললে, থাক সতী, তুমি ভেতরে যাও, তুমি গিয়ে লক্ষ্মীদির কাছে একটু বসো। কেন থামবো? কেন যাব ভেতরে? এতদিন পর মুখোমুখি পেয়েছি, আমি ছেড়ে দেব বলতে চাও? আমার বাবা কি কম কষ্ট পেয়েছেন এই ভদ্রলোকের জন্য? আমার বাবার মৃত্যুর জন্য তো এই ভদ্রলোকই দায়ী। এতগুলো মৃত্যু ঘটিয়ে আপনার লাভটা কি হলো? কি সুখটা ভোগ করতে পারলেন আপনি? এতগুলো মৃত্যু ঘটিয়ে এখন আপনি আমাদের সহানুভূতি আদায় করতে এসেছেন। ডাক্তারবাবু বললেন, আমার ছেলের যা হোক একটা কিছু হয়ে যাক, তারপর আমি এই জবাব দেব। সতী বললে, কিন্তু আপনার ছেলে একটা খুন করে চুপ করে গেল কেন? আপনাকে খুন করতে পারলেন না সে? তার রিভলভারে আরও একটা গুলির বাড়তি ছিল না? তার মাকেও তো মেরে শেষ করতে পারল না সে। ডাক্তারবাবু বললে, এর চেয়ে হয়তো তাই করলে বেশি ভালো হতো, তাতে হয়তো আমি একটু শান্তি পেতাম। সতী বললে, কিন্তু শান্তি তো আপনি চাননি। আমি আপনাকে সাবধান করে দিয়েছিলাম, আমার বাবাও আপনাকে সাবধান করে দিয়েছিল, তবুও তো আপনার চৈতন্য হয়নি। ডাক্তারবাবু যেন ক্রমেই মুষড়ে পড়ছিলেন। নিজের অসংখ্য ঝঞ্ঝাটের ওপর সতীর এই কথাগুলো তাকে যেন আরো পীড়িত করে তুলতে লাগলো। বললে, কিন্তু এখন আমি কি করতে পারি বলুন? আমি আপনার সামনে আমার মাথা পেতে দিচ্ছি, আপনি যা ইচ্ছে তাই করুন। ওইদিকে আমার ছেলের আবার মামলা চলছে, আর এদিকে আমার স্ত্রীর এই অবস্থা। আমি একদিনের জন্যই শুধু আমার স্ত্রীকে দেখতে এসেছিলুম, আমি আবার কালই ফিরে যাব বলে এসেছি। এখন আমাকে কি করতে হবে বলুন? সত্যি বললে, কাল নয়, আপনি আজই যান। লক্ষ্মীদিকে আমি একলাই দেখতে পারবো। এই বাড়িতে আপনার আর এক মুহূর্তও থাকা চলবে না। এইবার দীপঙ্কর এগিয়ে এলো, বললে, সতী, কি বলছো তুমি? তুমি থামো দীপু, আমি ঠিকই বলছি, আর এক মুহূর্তও এনার এখানে থাকা চলবে না। তুমি অবুঝ হইও না সতী, মাথা গরম করে তুমি কি বলছো তার মানে জানো না। সতী বললে, আমার মাথা যদি গরম হতো দীপু, তাহলে এর আগেই আমি অনেক কাণ্ড করে বসতুম। এখনও আমার মাথা ঠান্ডা আছে, এখনও মাথা ঠান্ডা আছে বলেই আমি লক্ষ্মীদের মতো রেলের চাকায় মাথা দিতে যাইনি, নইলে এতদিন আমাকেই দেখতে পেতে না এখানে।
এই বাড়িতে দিনের পর দিন রাতের পর রাত আমি একলা কাটিয়েছি। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে ট্রেনের চাকার শব্দ শুনেছি আর নিজের জীবনের কথা ভেবেছি। পাগল যে হয়ে যায়নি এখনো, তাও মাথা ঠান্ডা রেখেছি বলেই। মাথা গরম আর যারই হোক, আমার হবে না। দাতারবাবু বললে, কিন্তু একটা রাত আমাকে থাকতে দিন আমার স্ত্রীর কাছে। আমি কথা দিচ্ছি, কালই আমি চলে যাব দিল্লিতে। এইবার সতী হেসে উঠল। এতদিন পরের বিছানায় নিজের স্ত্রীকে শুতে দিতে তো আপত্তি হয়নি আপনার? তখন তো কোনো দুর্ভাবনাই হয়নি আপনার মনে। তখন তো নিজে নিশ্চিন্তে ঘুমিয়ে কাটিয়েছিলেন। আর আজ স্ত্রীর জন্য এত দুশ্চিন্তা? দাতারবাবু যেন চমকে উঠলেন। নিজের পরাজয়ের কলঙ্ক যেন এমন করে এর আগে কখনো পরের চোখে ধরা পড়েনি। একটা কথাও মুখ দিয়ে সরল না, শুধু ফাঁকা দৃষ্টিতে হাবার মতো চেয়ে রইলেন। কিন্তু দীপঙ্কর এটা সহ্য হলো না। বললে, দাতারবাবু, আপনি ভেতরে যান। লক্ষ্মীদি একলাই রয়েছে, যান ভেতরে যান। তারপর দাতারবাবুকে হাত ধরে ভেতরে পাঠিয়ে দিলে। ফিরে এসে দীপঙ্কর আর একটা কথাও বলতে পারলে না। সন্ধ্যের ঘটনাটার পর থেকে যেন এই বাড়ির বাধা রুটিনে একটা ছেদ পড়ে গেছে। প্রতিদিন এখানে দীপঙ্কর আসে আর প্রতিদিন পাশাপাশি দুজনে বসে থাকে। আর আজ যেন কোনো কথা বলবার নেই। আজ লক্ষ্মীদির দুর্ঘটনার পর সবই যেন বিপর্যস্ত হয়ে গেল। সনাতনবাবু ফিরে এসেছেন রিক্ত হাতে। আর দুদিন পর দীপঙ্করকেও কলকাতা ছেড়ে চলে যেতে হবে। জীবনে কোথাও যেন সামঞ্জস্য ছিল না। সতী তখনও স্থির হয়ে দাঁড়িয়েছিল সেইখানে। দীপঙ্কর সেই দিকে না তাকিয়ে সোজা সদর দরজার দিকে এগিয়ে গেল। তারপর দরজা খুলে বাইরে পা দিতেই পেছন থেকে সতী বললে, কোথায় যাচ্ছ? দীপঙ্কর ফিরে দাঁড়ালো। বললে, এইবার যাই। না, শোনো। দীপঙ্কর এইবার ভেতরে এসে দাঁড়ালো। সতী বললে, আজ উনি এসেছিলেন। দীপঙ্কর বললে, জানি। আমাকে আবার নিয়ে যেতে এসেছিলেন। দীপঙ্কর বললে, শুনেছি। সতী বললে, তুমি যে শুনেছ তা আমি জানি। আমি তোমাকে সেজন্য ডাকিনি, ডেকেছি একটা অন্য কারণে। তুমি এত টাকা কোথায় পেলে? দীপঙ্কর অবাক হয়ে গেল। সতীর মুখের দিকে সোজা মুখ তুলে চাইলে। সতী আবার বললে, বলো, তুমি এত টাকা কোথায় পেলে? তুমি কি ভেবেছ তুমি আমার জন্য শাশুড়িকে টাকা দিয়ে আমায় ঋণী করে রাখবে? বলো, উত্তর দাও। দীপঙ্কর তবুও উত্তর দিতে পারলে না। সতী বললে, তোমার সামনেই তো আমি সেদিন বলেছিলুম যে ঘুষ দিয়ে আমি শাশুড়ির স্নেহ স্বামীর ভালোবাসা পেতে চাই না। তবে জেনে শুনে কেন আমায় এই অপমানটা করলে? আমার মুখটা এমনভাবে পোড়াতে হয়? দীপঙ্কর জিজ্ঞেস করলে, কে বললে তোমায় এসব? যেই বলুক, তিনি আর যাই করুন মিথ্যে কথা বলেননি। কিন্তু এই সস্তা মহত্ব দেখাতে কে বলেছিল তোমায়? এই বাহাদুরিটা দেখিয়ে আমার কি ভালোটা করলে তুমি? দীপঙ্কর বললে, না দিলে সনাতনবাবুরা রাস্তায় এসে দাঁড়াতেন। ওনারা রাস্তায় দাঁড়ান বা না দাঁড়ান, তাতে তোমার কিসের মাথা ব্যথা? দীপঙ্কর বললে, ও তুমি বুঝবে না। তবু একবার বুঝিয়ে দেখো না, বুঝতে পারি কি না। এত বছর ধরে আমার সঙ্গে এত মেলামেশা করার পরেও যদি বুঝতে না পেরে থাকো, তাহলে আর বুঝে দরকার নেই। আমি এখন যাই। সতী সামনে এসে পদ আটকে দাঁড়ালো। বললে, আমার কথার জবাব না দিয়ে তুমি পার পাবে না। বলো, তোমাকে আমায় বুঝিয়ে বলতেই হবে। অনেক দিন ধরে অনেক অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছি, তবু তোমার এই হেঁয়ালি আমার কাছে আজও স্পষ্ট হয়নি। বলো।
কেন তুমি এত টাকা দিলে ওদের? কিসের স্বার্থ তোমার? তুমি কি চাও আমার কাছে? দীপঙ্কর চাইলে সতীর দিকে। ঘৃণায় যেন সমস্ত মুখটা কুঁচকে উঠল। বললে, ছি, পথ ছাড়ো। সতী পথ ছাড়লে না, মুখও নামালো না। বললে, তুমি তো কলকাতা ছেড়ে চলে যাচ্ছ। হ্যাঁ, সে তো পুরনো খবর। কিন্তু কেন চলে যাচ্ছ? কিসের ভয়ে? ভেবেছ আমি তোমার কোনো ক্ষতি করব? দীপঙ্কর বললে, ক্ষতি? ক্ষতি তো আমি করেছি তোমার এতদিন ধরে। তাই বুঝি এখন ছেড়ে চলে যাচ্ছ আমাকে জব্দ করবে বলে? দীপঙ্কর বললে, এসব কথার আমি উত্তর দেব না। তা উত্তর যদি না দেবে তো কেন টাকা দিতে গেলে ওদের? কেন ওদের এমন করে বাঁচালে? ওদের বাঁচিয়ে তোমার কি লাভ হলো? আর আমারই বা কি ভালো হলো? বলো, উত্তর দাও। দীপঙ্করও চুপ করে রইল। কোনো উত্তরই তার মুখ দিয়ে আর বেরোলো না। হঠাৎই সতী দীপঙ্করের কোটের কলারটা চেপে ধরল। বললে, বলো, চুপ করে থেকো না, উত্তর দাও। দীপঙ্করের সমস্ত শরীরে একটা ঝাঁকুনি লাগল। এক মুহূর্তে তার সমস্ত জীবনের পরিক্রমা করে এলো সে। সেই ঈশ্বর গাঙ্গুলি লেন, সেই ফ্রি স্কুল স্ট্রিট, সেই ধর্মদাস মডেল স্কুল, সেই প্রাণমথবাবু, মিস মাইকেল, সেই কিরণ, সেই লক্ষ্মীদি, দাদারবাবু, সমস্ত কিছু যেন এক মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল। সারা জীবন ধরে সে তো একটা জিনিসই জানতে চেয়েছে, কেন মানুষ দুঃখ পায়, কেন ভালোর এত যন্ত্রণা, কেন সত্যের এত লাঞ্ছনা। তাহলে এটাই কি তার উত্তর? এই সত্যিই কি তার মূর্তিমতি জবাব? বলো, জবাব দাও। কেন দিলে তুমি ওদের টাকা? চুপ করে থেকো না, আমার জবাব চাই। দীপঙ্কর সতীর দিকে একবার চাইলে। বললে, তোমাকে সুখী দেখতে চাই বলে। হঠাৎ সতী কোটের কলার থেকে হাতটা ছেড়ে দিলে। তার চোখ দুটো যেন হঠাৎ বড় আরো কালো হয়ে উঠল। তারপর জিজ্ঞেস করলে, কোত্থেকে টাকা পেলে তুমি? দীপঙ্কর কোনো জবাবই দিলে না। বলো, কোথায় পেলে এত টাকা? ধার করেছি। ধার? সতী যেন চমকে উঠল। এত টাকা ধার করেছে দীপু তার জন্য? এই যে অনেক টাকা। এই ধার শোধ করবে কেমন করে? কতদিনে শোধ করবে? সে যেমন করে হোক আমি শোধ করে দেব। ও তোমাকেও নিয়ে ভাবতে হবে না। এখন আমাকে যেতে দাও। সতী বললে, না, আমাকে ঋণী রেখে তুমি আমাকে জব্দ করবে তা হবে না। তোমার এই ধার আমি শোধ করে দেব। আমি সব টাকা দিয়ে দেব তোমাকে। তুমি আমার জন্য মনে মনে বাহাদুরি নিতে পারবে না। দীপঙ্কর বললে, তা হয় না। ইচ্ছে হলে তুমি তোমার শাশুড়িকে দিয়ে দিও, তার অনেক উপকার হবে তাতে। সতী বললে, তা দিলে তো আগেই দিতে পারতুম। তুমি আজই এই টাকাটা নিয়ে যাও। না, তা হয় না। সতী বললে, খুব হয়। তুমি আমাকে টাকা দিয়ে কিনে রাখবে তা আমি সহ্য করব না। তোমার টাকা নিতেই হবে। দীপঙ্কর তখনও চুপ করে দাঁড়িয়েছিল। সতী আবার বললে, তোমার পায়ে পড়ি দীপু, এত বড় অপমান তুমি আমাকে করো না। টাকা নিয়ে তুমি আমাকে আমার অপমান থেকে বাঁচাও। আমি এক্ষুনি চেক বই নিয়ে আসছি। তুমি টাকাটা না নিলে আমার রাত্রে ঘুম হবে না। তোমার পায়ে পড়ি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলেই তাড়াতাড়ি সতী ভেতরের ঘরের দিকে চলে গেল। ঘরের আলমারি খুলে তাড়াতাড়ি দুটো ব্যাংকের চেক বই নিয়ে আবার আলমারিটা বন্ধ করলে। পাশেই লক্ষ্মীদির ঘর।
দরজার ফাঁক দিয়ে দেখা গেল লক্ষ্মীদি বিছানায় শুয়ে আছে, আর দাতারবাবু তার পাশেই একটা চেয়ারে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সতী তাড়াতাড়ি আবার বাইরের ঘরে এসে ঢুকল। কিন্তু দীপু কোথায়? সদর দরজাটা খোলা। সতী একবার এদিক ওদিক চাইলে, কোথাও নেই। তারপর সদর দরজা পেরিয়ে বাইরে সিঁড়ির ওপর গিয়ে দাঁড়ালো। রাস্তার দিকে চেয়ে দেখলে চারিদিকে ব্ল্যাক আউটের অন্ধকার। সতী ডাকলে, দীপু, দীপু। তারপর সেই অন্ধকার রাস্তা দিয়েই লেভেল ক্রসিংয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। দীপু, দীপু। আর দীপঙ্কর তখন সতীর নাগালের বাইরে সুদূর গ্রহ নক্ষত্র অতিক্রম করে ঊর্ধ্বশ্বাসে পা চালিয়ে চলেছে। অন্ধকারের আড়ালে সে তখন নিজেকে অদৃশ্য করে ফেলেছে একেবারে। নমস্কার।